Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমে জন সিনার বিষয়ে কথা বলবো। আর জন সিনাকে হয়তো ডাব্লিউডাব্লিউ বলেছে যে তুমি তোমার রিটায়ার ভেঙে কি রেসলমেনিয়াতে এসে রেসেল করতে পারবা, কারণ আমাদের টিকিট সেল হচ্ছে না। এইটা আমি কেন বললাম? জন সিনা ইনস্টাগ্রামে পোস্ট করে হয়তো এটাই আমাদের বলতে চাচ্ছে। জন সিনা তার ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করেছে এবং এখানে কি লেখা আছে, মানে সে কি লেখে, আই এম রিটায়ার্ড, ডু ইট ইউরসেলফ। এখানে সে বলতেছে আমি রিটায়ার হয়েছি, তুমি নিজেই করো। মানে তার উপর আর কতটুকু ডিপেন্ড থাকবে ডাব্লিউডাব্লিউই। আর অবভিয়াসলি জন সিনা কোথা থেকে রিটায়ার হয়েছে, কে রিটায়ার করেছে, কবে রিটায়ার হয়েছে সবাই জানে। জন সিনা লাস্ট ডিসেম্বরেই রিটায়ার হয়েছে। এখন সে রিটায়ার ভেঙে কেনই বা আসবে? এবং আপনাদের বলে দেই, জন সিনা কখনোই ডাব্লিউডাব্লিউতে অ্যাজ এ রেসলার হয়ে আর আসবে না। সে রিটায়ার হওয়ার আগে, তার ফেয়ারওয়েল ট্যুর শুরু হওয়ার আগে সে ডিরেক্ট বলে দিয়েছে, আমি যখন আমার এই রেসলিং গিয়ার খুলে ফেলবো আর কখনো তোমরা আমাকে রেসলিং গিয়ারে দেখতে পারবা না। ডাব্লিউডাব্লিউ কি করেছে, কিছুদিন আগে তাকে অ্যাজ এ হোস্ট অফার করেছে এবং জন সিনা এটা করেছে, মানে হোস্ট হয়েছে রেসলমেনিয়ার জন্য। তো তারপরও টিকিট সোল্ড আউট হচ্ছে না, হয়তো তাকে অফার করেছে তুমি রিটায়ার ভেঙে এসে একটা ম্যাচ করো। আমার মনে হয় জন সিনা 4 মাস আগে রিটায়ার হয়েছে, সে রিটায়ার ভেঙে আসবে না। আর ডাব্লিউডাব্লিউ বা কিভাবে এইভাবে তাকে বলতে পারে যে রিটায়ার ভেঙে চলে আসো? জন সিনা ডিরেক্ট বলেছে আমি রিটায়ার হয়েছি, তোমার কাজ তুমি নিজে করো। আর জন সিনার তো আর দায়িত্ব না যে টিকিট বিক্রি করবে সে, মানে সে আসলে টিকিট বিক্রি হবে। এটা কি জন সিনা প্রত্যেকটা বছর করবে? ডাব্লিউডাব্লিউর নতুন কোম্পানির ফেস তৈরি করতে হবে। তারা কোডিকে জোর জবরদস্তি বানাচ্ছে, যেখানে রোমেন আসলে টিকিট বিক্রি হয় তারা কোডিকে রাখতেছে, কোডি বিক্রি করতে পারতেছে না। ওই দিক দিয়ে রোমেন রেন্সের সাথে ট্রিপল এইচের সমস্যা, টিকিওর পাওয়ারে রোমেন রেন্স চ্যাম্পিয়ন হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে ডাব্লিউডাব্লিউর অবস্থা হয়ে গিয়েছে খিচুড়ির মতো। যে যেটা পারছে সেভাবেই কুক করতেছে, যে যেভাবে পারতেছে রেসিপি দিচ্ছে। একটা কথা বলবো, ডাব্লিউডাব্লিউ কিছু বুঝুক আর না বুঝুক, তারা টাকা কিভাবে কামাই করতে হবে সেটা বুঝে। এরপর রেসলমেনিয়ার স্টেজের বিষয় বলবো। আর আমরা শুনতে পেরেছিলাম ডাব্লিউডাব্লিউ একদিন পর মানে 14 তারিখে কাজ শুরু করে দিবে স্টেজের। বাট ডাব্লিউডাব্লিউ কি করেছে, 13 তারিখে রাতেই, মানে 12 তারিখ শেষ হয়ে যখন 13 তারিখ পড়েছে সেই রাতেই কাজ শুরু করে দিয়েছে। এবং সেখানে একটা কনসার্ট হওয়ার কথা। তো কনসার্টের স্টেজের পিছনে ডাব্লিউডাব্লিউ একটা স্টেজের ছবি এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রুনো মার্সের কনসার্টের যে স্টেজ, সেটার পিছনে ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ার স্টেজ দেখা যাচ্ছে। এবং আমরা যারা ডাব্লিউডাব্লিউর ফ্যান, আমরা স্টেজ দেখে বুঝতে পারছি যে হ্যাঁ, স্টেজ তৈরি করা হচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফ্লিপটেক্ট একটা প্ল্যাটফর্ম ডাব্লিউডাব্লিউ তৈরি করেছে। নিচে একটা প্ল্যাটফর্ম, উপরে একটা প্ল্যাটফর্ম। ইভেন ডাব্লিউডাব্লিউ লাইটস এর কাজও হয়তো শুরু করে দিয়েছে, আমরা কিছু লাইট দেখতে পাচ্ছি। এবং যখন এন্ট্রেন্স করবে সেটার উপর ডাব্লিউডাব্লিউ যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে সেখানে লোকেদের বসতে দেখতে পারবেন। আর সে জায়গার টিকিটের দাম অনেক বেশি, মানে নর্মালি তো ডাব্লিউডাব্লিউ অনেক দাম রাখছে, ওই জায়গায় যারা টিকিট নিবে সেটার দাম আরো বেশি রাখবে। স্টেজের আরো আপডেট আসলে আপনাদের আমি জানিয়ে দিব। এরপর আমরা স্যাথ রলিন্সের বিষয়ে কথা বলবো। আপনারা জানেন স্যাথ রলিন্সের ম্যাচ হবে গুন্থারের এগেনস্টে রেসলমেনিয়া 42-তে। তো এই ম্যাচ হওয়ার আগে স্যাথ রলিন্স কমেন্ট করেছে এবং আমি বুঝতে পেরেছি কমেন্ট করে সেই ম্যাচটাকে হাইপ আপ করতে চাচ্ছে। রিসেন্টলি সে কমপ্লেক্সের সাথে কথা বলার সময় বলে গুন্থারের সাথে ম্যাচ হবে, কে জিতবে কে হারবে সেটা জানি না, বাট আই ক্যান টেল ইউ রেসলমেনিয়াতে তোমরা আমার বেস্ট ভার্সন দেখতে পারবা। মানে সে ডিরেক্ট বলেছে যে তোমাদের আমার বেস্ট ভার্সনটাই এক্সপেক্ট করা উচিত, মানে সে বেস্ট ভার্সনটাই নিয়ে আসবে। বলে রেসলমেনিয়াতে আমি একটা ব্যাঙ্গার ডেলিভার করব এন্ড ইউ গাইস উইল সি দ্যাট দ্য রেসলমেনিয়া ভার্সন অফ স্যাথ রলিন্স উইল রিটার্ন। আমরা জানি স্যাথ রলিন্স রেসলমেনিয়াতে খুবই ক্লাসিক হয়ে যায় এবং স্যাথ রলিন্স প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করে। আর স্যাথ রলিন্সের অপোনেন্ট যদি আরো ভালো হয়, স্যাথ রলিন্স একদম কিক করে, স্যাথ ক্রেজি ডেলিভার করবে, এতটুকু আমি বলতে পারি। আর গুন্থার রিং এ বেটার, সেটা আপনারা সবাই জানেন। আর স্যাথ রলিন্সও ওই লেভেলেরই, তাকে আপনারা কোনো দিক থেকে কম বলতে পারবেন না। আমি এতটুকু বলতে পারি, মানে আমার ওপিনিয়ন, অল টাইম ক্লাসিক ম্যাচের মধ্যে এই ম্যাচটা পড়বে। মানে রেসলমেনিয়াতে তাদের যে ম্যাচ হবে এটা অল টাইম ক্লাসিক ম্যাচ হবে। লেটস সি রেসলমেনিয়াতে কি হয়। এরপর ট্রিপল এইচ এর বিষয়ে কথা বলবো। আর ট্রিপল এইচ রিসেন্টলি কোডি রোডসের পডকাস্ট এসেছিল, যেই পডকাস্টের নাম হচ্ছে হোয়াট ডু ওয়ানা টক অ্যাবাউট। তো সেখানে এসে সে অনেক কথাই বলেছে। এখানে ট্রিপল এইচ কমেন্ট করে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের ফিজিকের উপর, মানে ফিজিক নিয়ে সে কি চিন্তা করে সেটা সে বলেছে। এটা কেন বলেছে, ইন্টারনেটে অনেকবারই ডিবেট হয় যে রেসলারদের ভালো মাসেল থাকতে হবে, তারা রিং এ কেমন পারফর্ম করলো সেটা বিষয় না। রেসলিং ফ্যানরা দুই ভাগে ভাগ করে, ধরেন একটা সাইড দেখে তাদের ফিজিক কেমন, আরেক সাইড
দেখে তারা অ্যাথলেটিক কিনা, যেমন রেসলিং ম্যাচ ভালো দিতে পারে। এক্সাম্পল হিসাবে ইলিয়া ড্রাগনো, কার্মেলো হেস, তারা একটু চিকন বা তারা একটু ছোট বাট ভালো অ্যাথলেটিক। আর অন্যদিকে যারা ফিজিক দেখে যেমন ব্রক লেসনার, রোমান রেইন্স, কোডি রোডস, ড্রু ম্যাকিন্টায়ার। আপনারা কোডি রোডসের নাম শুনে অবাক হবেন না, কোডি রোডসের ফিজিক অনেক ভালো, কোডি রোডসের মাসল অনেক বেশি। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। কম্পারিজন করলে কোডি রোডস ব্রক লেসনারদের সাথে যায়। ট্রিপল এইচ বলে যে এমন না যে আমি ফিজিকের উপর অনেক ফোকাস করি, বাট এমন না যে আমি এটাকে ইগনোর করি, এবং এই জিনিসটা ম্যাটার করে। বলে লেসনার হতো না যদি তার ফিজিকটা না হতো। ব্রক লেসনারের ফিজিক না থাকলে সে ট্যালেন্টেড হতো, তার সব দিক থেকে ভালো থাকতো, কিন্তু ব্রক লেসনার থাকতো না যদি তার ফিজিকটা না থাকতো। সে বলেছে ব্রক লেসনারকে এত বেশি ডমিনেটিং কেন লাগে, কারণ তার ফিজিক আছে, এবং সে বলে ফিজিকটা ম্যাটার করে। আবার এমন না যে ফিজিকটাই শুধু ম্যাটার করে, বলে আমি দুইটা সাইডই দেখি এবং আমি ফিজিক দেখে সবাইকে পুশ করি না, আমি সবকিছু দেখেই পুশ করি। এছাড়াও ট্রিপল এইচ এটা রিভিল করেছে ভিন্স ম্যাকম্যান রেসলম্যানিয়াতে ক্রিয়েটিভ কন্ট্রোলে ছিল, মানে রেসলম্যানিয়া 40-তে লাস্ট ক্রিয়েটিভ কন্ট্রোলে ছিল। আর রেসলম্যানিয়া 40-র আগে কিন্তু ভিন্স ম্যাকম্যান কোম্পানি থেকে চলে গিয়েছিল, বাট সবকিছু বাদ দিয়েও সে রেসলম্যানিয়াতে বুক করেছে। ট্রিপল এইচ বলে ভিন্স ম্যাকম্যান বিহাইন্ড দ্য সিন ট্রাফিক ডাইরেক্ট করতেছিল ডাব্লিউডাব্লিউর স্টোরি লাইনে, ইভেন সে ক্রিয়েটিভের কথাটাও বলেছে, এবং এগুলো চলেছে রেসলম্যানিয়া 40 পর্যন্ত। দেখেন রেসলম্যানিয়া 40-র আগে এবং রেসলম্যানিয়া 40 পর্যন্ত সবকিছুই ভালো চলেছে, এবং ভিন্স ম্যাকম্যানের কারণে যে কটা বিল্ড আমরা দেখেছি সবকিছুই ভালো চলেছে। আপনারা যদি রেসলম্যানিয়া 41, রেসলম্যানিয়া 39, 38, 40 কম্পেয়ার করেন, 40টাই বেটার আপনাদের লাগবে আমার যেটা মনে হয়। আর ট্রিপল এইচ যেটা বলেছে ভিন্স ম্যাকম্যান এইভাবে বুক করেছে, ইটস মিন কি ভাই, ভিন্স ম্যাকম্যান ওয়াজ আ গ্রেট বুকার, কারণ ভিন্স ম্যাকম্যানের বুকিং শেষ হওয়ার পরেই রোমান রেইন্সের কাছ থেকে টাইটেলটা চলে গিয়েছে, এবং ট্রিপল এইচ ক্রিয়েটিভ কন্ট্রোল নেওয়ার পর আজকে পর্যন্ত আপনারা দেখতেছেন কি অবস্থা। আমি একটা জিনিস বলবো, এত কিছুর পর ভিন্স ম্যাকম্যানকে ছাড়া ডাব্লিউডাব্লিউ হবে না, ডাব্লিউডাব্লিউ ছাড়া ভিন্স ম্যাকম্যান হবে না। আপনাদের মতামত কি এটার উপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রেসলম্যানিয়ার একটা আপডেট দিয়ে দেই। রেসলম্যানিয়া নাইট 1 নাইট 2 এর যে প্রথম 1 ঘন্টা সেটা ESPN এর উপরে আসবে, এবং আপনারা এটা টিভিতে দেখতে পারবেন, এবং টিভিতে আপনারা কোন কোন ম্যাচ দেখতে পারবেন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথম নাইটে আপনারা ওবাফামি ব্রক লেসনারের ম্যাচ দেখতে পারবেন, তারপর 6 ম্যান ল্যাডার ম্যাচ দেখতে পারবেন, তারপর সেকেন্ড নাইটে ড্রু ম্যাকিন্টায়ার জেকা ফাটার ম্যাচ দেখতে পারবেন, এবং 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবেন। এটা আপনারা ESPN চ্যানেলে দেখতে পারবেন, এবং ESPN এটা ফ্রি দেখাবে। এরপর আপনাদের আরো একটা আপডেট দিই, এটা ইম্পর্টেন্ট। রেসলম্যানিয়া হওয়ার আগে একটা মানডে নাইট র এবং একটা স্ম্যাকডাউন হবে। তো মানডে নাইট র এবং স্ম্যাকডাউনে আপনারা স্ম্যাকডাউনের প্রত্যেকটা সুপারস্টারকে দেখতে পারবেন, হোক সেটা মানডে নাইট র অথবা স্ম্যাকডাউন, এবং এখানে আপনারা বিল্ড আপ দেখতে পারবেন, এবং ডাব্লিউডাব্লিউ এটা নিজেই কনফার্ম এবং অ্যানাউন্স করে দিয়েছে। আমি বলবো স্ম্যাকডাউন র গো হোম শো হবে, আপনারা এটা মিস করবেন না, অবশ্যই টিউন করবেন। আমি আপনাদের রিভিউ জানাবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।